সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পদার্থবিজ্ঞান 13 অধ্যায়ের আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এর প্রথম পর্ব আলোচনা করব। আজকের আলোচনায় থাকবে তেজস্ক্রিয়তা কি, আলফা বিটা গামা রশ্মির বৈশিষ্ট্য, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রথমে আলোচনা করব তেজস্ক্রিয়তা কি। তেজস্ক্রিয়তা, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছ। আমি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপস্থাপন করব, তোমরা এগুলো লিখে রাখবে। তেজস্ক্রিয়তা হলো কোনো মৌলের নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি বা কণা নির্গমনের ঘটনা। অর্থাৎ কোনো মৌলের নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি বা কণা নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। আমরা ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। এই একটি পরমাণু, আর এই হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে দুটি কণা, প্রোটন এবং নিউট্রন, আর এর বাইরে থাকে ইলেকট্রন। প্রোটন পজিটিভ আধান, ইলেকট্রন নেগেটিভ আধান, আর নিউট্রনের কোনো আধান নেই। আর প্রোটন আর নিউট্রন এর মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে। ভর সংখ্যা, প্রোটন সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন নিউট্রন সংখ্যাও বৃদ্ধি পায়, সাথে সাথে ভর সংখ্যাও বৃদ্ধি পায়। প্রোটন সংখ্যা যদি 82 এর বেশি হয়, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 82 এর বেশি হলে এখানে পরমাণুর নিউক্লিয়াসটা অনেক ভারী হয়ে যায়। তখন কারণ তখন ভর সংখ্যা বৃদ্ধি পায়, সাথে সাথে পরমাণুটা অনেক ভারী হয়। ভারী হলে এই পরমাণুর নিউক্লিয়াস থেকে কিছু কণা বিকিরিত হয়। এই কণাগুলো নাম বিজ্ঞানীরা দিয়েছেন আলফা, বিটা, গামা। অর্থাৎ ভারী মৌলের নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় কিছু কণা, যেমন আলফা, বিটা, গামা, এই কণাগুলো নির্গমনের ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। তাহলে আমরা বুঝলাম যে ভারী মৌলের নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ ঘটে। এখন প্রশ্ন, তাহলে কি শুধু ভারী মৌলের নিউক্লিয়াস থেকেই তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত হয়, না অন্য মৌল থেকেও হতে পারে? আসলে অন্য মৌল থেকেও ঘটনাটা হতে পারে, অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ ঘটতে পারে। কোন ধরনের? যে সকল মৌলের তেজস্ক্রিয়তা রয়েছে, অর্থাৎ যে সকল মৌলের আইসোটোপ রয়েছে, অস্থিতিশীল আইসোটোপ, যেমন কার্বন, এটার একটা আইসোটোপ রয়েছে 12, 6, কার্বন 13, 6, কার্বন 14, 6। তার মানে কার্বনের 3টি আইসোটোপ রয়েছে। এর মধ্যে প্রথমটা প্রোটন সংখ্যা 6 এবং নিউট্রন সংখ্যা 6 হওয়ার কারণে ভর সংখ্যা 12। দ্বিতীয়টা প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 7 হওয়ার কারণে ভর সংখ্যা 13। আর তৃতীয়টা প্রোটন সংখ্যা 6, ভর সংখ্যা 8 হওয়ার কারণে নিউট্রন সংখ্যা 8 হওয়ার কারণে ভর সংখ্যা 14। তাহলে এই যে তৃতীয়টা, এই তৃতীয় আইসোটোপটা অস্থিতিশীল। এটা স্থিতিশীল হওয়ার জন্য তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে এবং স্থিতিশীল হয়। তাহলে এই আইসোটোপটাও তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে পারে। তাহলে আমরা জানলাম যে তেজস্ক্রিয় রশ্মিগুলো কি কি এবং তেজস্ক্রিয়তা কি। এবার তেজস্ক্রিয় রশ্মির বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নেব। 1 নম্বর হচ্ছে আলফা।
তেজস্ক্রিয় কণা বা রশ্মি বা আলফার আমরা বৈশিষ্ট্য জানবো। প্রথমে জানবো এর প্রকৃতি। তেজস্ক্রিয় রশ্মি বা আলফা কণা হলো একটি হিলিয়াম নিউক্লিয়াস। এটি একটি হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি? হিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে থাকে দুইটা প্রোটন, দুইটা নিউট্রন, অর্থাৎ এর ভর সংখ্যা 4। এরকম একটা কণা নির্গমন হয়, সেটাই হচ্ছে আলফা। অর্থাৎ কোন মৌলের নিউক্লিয়াস থেকে একটা হিলিয়াম কণা বা হিলিয়াম নিউক্লিয়াস নির্গমনটাই হচ্ছে আলফা রশ্মি নির্গমন। এখানে আমাদের স্মরণ রাখতে হবে, আলফা কণা যখন নির্গমন হয় তখন ওই মৌলটা পরিবর্তিত হয়ে নতুন মৌলে রূপান্তরিত হয়। যেমন দেখো ইউরেনিয়ামের পারমাণবিক ভর 238, এটার পারমাণবিক সংখ্যা 92। এটা যখন তেজস্ক্রিয় কণা আলফা বিকিরণ করবে তখন চারটা, এখানে ভর সংখ্যা 238 আছে, এই ভর সংখ্যা 4টা কমে যাবে, 4টা কমে গেলে হয়ে যাবে 234। তখন এটা থুরিয়াম এর পরমাণুতে পরিণত হবে। আর পারমাণবিক সংখ্যা 92, এর থেকে 2টা কমে যাবে, কমে গিয়ে হবে 90। আর তখন এটা একটি আলফা কণা নির্গমন হবে, অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াস এর নির্গমন ঘটাবে। তাহলে আমরা দেখলাম যে ইউরেনিয়াম পরমাণু যদি আলফা কণা নির্গমন ঘটায় তাহলে থুরিয়াম পরমাণুতে পরিণত হয়। আয়নায়ন ক্ষমতা আমরা একটু আগে জেনেছি যে আলফা কণা মানে হলো হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে থাকে কি? প্রোটন থাকে 2টি আর নিউট্রন থাকে 2টি। এখানে প্রোটন ধনাত্মক আধানযুক্ত, তাহলে বোঝা গেল আলফা কণা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত। ধনাত্মক আধানযুক্ত কণা যখন বায়ুর মধ্য দিয়ে বিকিরিত হয় তখন বায়ুর অণু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন ওই অণু পরমাণুকে আয়নিত করে। তাহলে আলফা কণার আয়নায়ন ক্ষমতা বেশি, অর্থাৎ তীব্র আয়নায়ন ক্ষমতা রয়েছে। তীব্র আয়নায়ন ক্ষমতা রয়েছে, তার মানে বাতাসের অণু পরমাণুকে আয়নিত করতে পারে। বেদন ক্ষমতা, আমরা আলফা কণা একটু ভারী কণা, এটার বেদন ক্ষমতা বেশি নয়, খুব কম। আলফা কণার বেদন ক্ষমতা খুবই কম। এটা 6 সেন্টিমিটার বাতাস বেদ করে যেতে পারে না, অর্থাৎ এটার বেদন ক্ষমতা খুবই কম। বিচ্যুতি, আলফা কণা তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়, বা প্রভাবিত হয়। তারপরে আমরা জানি আলফা কণাটা হচ্ছে একটা ধনাত্মক কণা। এটা যখন কোনো চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের কাছে আসে তখন ওই তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা এর দিক পরিবর্তন হতে পারে। এজন্য বলা হয় যে এটা তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়। এর ভর হাইড্রোজেন পরমাণুর ভরের 4 গুণ। হাইড্রোজেন পরমাণুর ভরের 4 গুণ।
এই কণাটা একটু ভারী, একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 4 গুণ হতে পারে। হাইড্রোজেন পরমাণুর ভর যদি 1 হয় তাহলে একটি আলফা কণার ভর হবে 4। আদান, এর আদান 3.2 into 10 inverse 19 কুলম্ব পজিটিভ, অর্থাৎ এই আধানটা পজিটিভ এবং এর আধান হচ্ছে এত কুলম্ব, 3.2 into 10 inverse 19 কুলম্ব। এর বেগ খুবই কম, আলোর বেগের 10%, অর্থাৎ শতকরা 10 ভাগ। আমরা জানি আলোর বেগ হলো 3 to 10 to the power 8 মিটার পার সেকেন্ড, এর 10%, তার মানে 100 ভাগের 10 সমান হবে 3 into 10 to the power 7 মিটার পার সেকেন্ড। অবজেক্টিভে যদি আসে যে আলফা কণার বেগ কত, তখন আমরা বলবো আলফা কণার বেগ হচ্ছে 3 into 10 to the power 7 মিটার পার সেকেন্ড। তাহলে এতক্ষণ আমরা আলফা কণার বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। এবার আমরা পরের কণাটা অর্থাৎ বিটা কণার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বিটা কণা, বিটা হচ্ছে একটি ঋণাত্মক চার্জযুক্ত কণা। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন, আমরা জানি যে ঋণাত্মক আধানযুক্ত কণা হচ্ছে ইলেকট্রন। তাহলে বিটা কণাটা আসলে একটি ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন। এখন একটা প্রশ্ন জাগতে পারে যে তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়াসের ভিতর থেকে কিছু রশ্মি বিকিরিত হয় বা কণা বিকিরিত হয়, কিন্তু নিউক্লিয়াসের ভিতরে তো ইলেকট্রন থাকে না। তাহলে এখানে বিটা কণাটা ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন, মানে ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াস থেকে বিকিরিত হয়। এখানে একটা ঘটনা ঘটে, মজার ঘটনা ঘটে, তোমরা দেখো। এখানে নিউক্লিয়াসের যে প্রোটন অথবা নিউট্রন, এটা পরিবর্তিত হইয়া প্রোটনে রূপান্তরিত হয়, তখন একটি ইলেকট্রন নির্গমন ঘটে। যেমন নিউট্রন যদি পরিবর্তিত হয়, একটা প্রোটন আর একটা ইলেকট্রন নির্গমন ঘটে। মানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, নিউট্রনটা পরিবর্তিত হয়ে যায় প্রোটন, তখন ধনাত্মক আধানযুক্ত হয়, তখন একটি ইলেকট্রনের নির্গমন ঘটে, অর্থাৎ বিটা কণার একটি নির্গমন ঘটে। আমরা যদি আরো একটা উদাহরণ দিই, যেমন মনে করো কার্বনের একটি আইসোটোপ হচ্ছে 14। এটা যদি একটি বিটা কণার নির্গমন ঘটে, তখন তার এখান থেকে এখানে যে নিউট্রন ছিল 8টি নিউট্রন ছিল, সে 8টি নিউট্রন থেকে একটা হয়ে যাবে প্রোটনে, তার মানে এখানে 6 আছে, এখানে 7 হয়ে যাবে। যদি 7 হয়ে যায় তখন আর কার্বন থাকবে না, অর্থাৎ তখন হয়ে যাবে নাইট্রোজেন, কারণ আমরা নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা জানি 7। তাহলে এখান থেকে নিউট্রন থেকে একটি এখানে 14টা মধ্যে 6টা আছে প্রোটন আর 8টা আছে নিউট্রন, 14 বড় সংখ্যার মধ্যে। তাই এখান থেকে 8টা নিউট্রন থেকে একটি যদি প্রোটনে রূপান্তরিত হয়, তখন হয় 7টি প্রোটন। তখন এখানে থেকে বড় সংখ্যা 14 ঠিকই থাকে, অর্থাৎ 7টি প্রোটন 7টি নিউট্রন, তখন এটা হয়ে যায় নাইট্রোজেন। এবং এখান থেকে ইলেকট্রন অর্থাৎ একটা বিটা কণার নির্গমন ঘটে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আবার উল্টাটাও হতে পারে, একটি প্রোটন যদি কোনো সময় আবার নিউট্রনে রূপান্তরিত হয়, তখনও বিটা কণা নির্গমন ঘটে, অর্থাৎ ভর সংখ্যা ঠিকই থাকবে।
আচ্ছা, এখানে আমরা দেখলাম ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন আয়ন, এটা আয়নিত করতে পারে কিনা। এটা আমরা দেখলাম যে বিটা কণা ঋণাত্মক আধানযুক্ত কণা, এটা যখন বাতাসের মধ্য দিয়ে বিকিরিত হয় তখন বাতাসের অণু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন বাতাসের অণু পরমাণুকে আয়নিত করে। আয়নিত করলে তখন এটা আয়নায়ন সৃষ্টি করতে পারে। তাহলে আমরা লিখলাম এটা আয়ন আয়ন সৃষ্টি করে। বেদন ক্ষমতা, যেহেতু ইলেকট্রন এর একটু বর কম, সেজন্য এটার বেদন ক্ষমতা বেশি, অর্থাৎ এটা আলফা কণার চেয়ে বেদন ক্ষমতা একটু বেশি হবে। এর বেদন ক্ষমতা আলফা এর থেকে বেশি, তার মানে আলফা থেকে এর বেদন ক্ষমতা একটু বেশি হবে। এর বেদন ক্ষমতা আমরা যদি চিন্তা করি, 3 মিলিমিটার অ্যালুমিনিয়াম পাত দিয়ে এটা থামিয়ে দেওয়া যায়, অ্যালুমিনিয়াম পাত বের করতে পারে না, অর্থাৎ এটা 3 মিলিমিটার অ্যালুমিনিয়াম পাত দ্বারা একে থামিয়ে দেওয়া সম্ভব। এরপর আসতেছে বিচ্যুতি। এখানে আমরা দেখেছি যে বিটা কণাটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা, এটা তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা এর বিচ্যুতি ঘটানো যায়, অর্থাৎ এর দিক পরিবর্তন করানো যায়। এজন্য তড়িৎ বা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় বা বিচ্যুতি ঘটে। তারপর আসতেছে বল। এর বল ইলেকট্রনের বরের সমান, এর বর কম, ইলেকট্রনের বরের সমান। আধান, এর আধান ইলেকট্রনের আধানের সমান, অর্থাৎ -1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। আমরা জানি ইলেকট্রনের আধান -1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। এর বেগ আলোর বেগের 50% থেকে 98% হতে পারে, অর্থাৎ এর বেগ আলফা কণার থেকে একটু বেশি। আলোর বেগের 50% থেকে 98% হতে পারে। তাহলে আমরা দেখলাম বিটা কণার বৈশিষ্ট্যগুলো কি কি। এবার আমরা দেখব গামা রশ্মি। তৃতীয়টা গামা রশ্মি এর বৈশিষ্ট্য। গামা রশ্মির বৈশিষ্ট্য। গামা রশ্মি হলো তারের চুম্বক তরঙ্গ। এটা হচ্ছে তারের চুম্বক তরঙ্গ। তারের চুম্বক তরঙ্গ হলো, আমরা জানি যে তরঙ্গ কোন মাধ্যম ছাড়াই চলতে পারে, তাহলে এটা হচ্ছে তারের চুম্বক তরঙ্গ। যখন কোনো পরমাণু আলফা বা বিটা রশ্মি নির্গমনের ফলে উত্তেজিত অবস্থায় থাকে, তখন ওই পরমাণুটা গামা রশ্মি বিকিরণের মাধ্যমে স্থিতিশীল হয়। আমরা যখন আলফা বিটা রশ্মি বিকিরণ করে কোনো পরমাণু যখন উত্তেজিত অবস্থায় থাকে, তখন গামা রশ্মি বিকিরণের মাধ্যমে তা স্থিতিশীল হয়। গামা রশ্মিটা হচ্ছে একটি তারের চুম্বক তরঙ্গ। এটার আয়নায়ন ক্ষমতা কম,
অল্প আছে, তবে অল্প। আয়নায়ন ক্ষমতা কম, অর্থাৎ বাতাসের অনুপরমাণুর সাথে সংঘর্ষ হয়, বেশি পরিমাণে আয়নায়ন করতে পারে না, কারণ এর কোনো আদান নাই। বেদন ক্ষমতা, এর বেদন ক্ষমতা খুবই বেশি। আমরা আলফা বিটার মধ্যে দেখেছিলাম বেদন ক্ষমতা খুব বেশি নয়, আলফার সবচেয়ে কম, বিটার একটু বেশি, কিন্তু এর বেদন ক্ষমতা খুবই বেশি। বিচ্যুতি, এটা তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুতি ঘটে না। তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুতি ঘটে না, যেহেতু এই রশ্মিটার কোনো আদান নেই, তাই তড়িৎ বা চুম্বক ক্ষেত্র দ্বারা এটার বিচ্যুতি ঘটে না। এরপর নেই, এর কোনো এই রশ্মিটার কোনো ভর নেই, এর কোনো আদানও নেই। বেগ, এর বেগ আলোর বেগের সমান। আলোর বেগের সমান, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এর বেগ হচ্ছে আলোর বেগের সমান। তাহলে আমরা আলফা, বিটা এবং গামা এই তিনটি রশ্মির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমাদের পরবর্তী বিষয় হচ্ছে তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু কাকে বলে? যে সময়ে কোনো তেজস্ক্রিয় মৌলের মোট পরমাণুর ঠিক অর্ধেক ক্ষয়প্রাপ্ত হয়। আমরা জানি তেজস্ক্রিয় কোনো মৌল যখন তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে তখন তার পরমাণু ক্ষয় হয়। তাহলে যে সময়ে কোনো তেজস্ক্রিয় মৌলের মোট পরমাণুর ঠিক অর্ধেক ক্ষয়প্রাপ্ত হয় সেই সময়টাকে বলা হয় ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু। তাহলে তোমরা সংজ্ঞাটা লিখে রাখো। যে সময়ে কোনো তেজস্ক্রিয় মৌলের মোট পরমাণু ঠিক অর্ধেক ক্ষয়প্রাপ্ত হয়। অর্ধেক ক্ষয় প্রাপ্ত হয় তাকে ওই মৌলের অর্ধায়ু বলে। যে সময় কোনো তেজস্ক্রিয় মৌলের মোট পরমাণু ঠিক অর্ধেক ক্ষয়প্রাপ্ত হয় তাকে ওই মৌলের অর্ধায়ু বলে। যেমন একটা তেজস্ক্রিয় মৌলের মনে করো 1000টি পরমাণু আছে, এর মধ্যে 10 বছর পর এর 500টি পরমাণু রয়েছে, মনে করো অর্ধেক ক্ষয় হয়ে গেছে, অর্থাৎ 1000টির মধ্যে 500টি পরমাণু রয়েছে 10 বছর পর। তাহলে ওই মৌলটার অর্ধায়ু হচ্ছে 10 বছর। যে সময় অর্ধেক হয়েছে সেই সময়টাকে বলা হয় ওই মৌলের অর্ধায়ু। বুঝতে পেরেছ আশা করি। এবার অর্ধায়ু সম্পর্কে গাণিতিক একটি সমস্যা দেখো। সমস্যা: কোন মৌলের অর্ধায়ু 10 বছর হলে
ওই মৌলের ওই মৌলের 4/3 অংশ ক্ষয় হতে কত সময় লাগবে? মনে করো এখানে একটি সমস্যা, তাহলে আমরা এটা সমাধান করি। সমাধান দেওয়া আছে মৌলটির অর্ধায়ু t হাফ ইকুয়াল টু 10 বছর। এখন এই মৌলের 4/3 অংশ ক্ষয় হতে কত সময় লাগবে? 10 বছর যেহেতু আছে অর্ধায়ু, তাহলে 10 বছরে কতটুকু ক্ষয় হয়? তাহলে 10 বছরে ক্ষয় হয়, তাহলে 10 বছরে ক্ষয় হয় কত অংশ? 1/2 অংশ। 10 বছরে অর্ধেক ক্ষয় হয় আর বাকি থাকে আর অর্ধেক। তাহলে পরবর্তী 10 বছর অর্থাৎ 10 + 10 বছর বা 20 বছরে ক্ষয় হয়। 20 বছরে ক্ষয় হয় কতটুকু? 20 বছরে ক্ষয় হবে এখানে হাফ, এর সাথে আরো যোগ হবে। আমরা যদি এটাকে একটু লিখি যে হাফ প্লাস পরবর্তী 10 বছরে ক্ষয় হবে কত অংশ? ক্ষয় হবে 1/2 ভাগ 2 এত অংশ। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথম 10 বছরে ক্ষয় হয় হাফ অংশ, পরবর্তী যে 10 বছর আছে সেটা ক্ষয় হবে ওই হাফ অংশের আরো অর্ধেক। যে হাফ অংশ বাকি ছিল ওইটার আরো অর্ধেক ক্ষয় হবে, তাহলে মূল ক্ষয় হবে পূর্বের হাফ অংশের সাথে ওইটা যোগফল। তাহলে আমরা কত আসে দেখি। হাফ প্লাস এটা যখন ভাগ হয় হাফ ইন্টু 1/2 অংশ, তাহলে হয় কি হাফ প্লাস 1/4 অংশ। এখানে আমরা দেখি তাহলে এটা কি দাঁড়ালো। আমরা সমস্যাটা মুছে ফেলি, তোমরা মনে রাখবে এখানে কত হলো। তাহলে এখানে যদি লসাগু হয় 4 এবং 2 এর লসাগু হচ্ছে 4, তাহলে এখানে হয় কত 2 + 1, তাহলে এখানে হয় 3/4 অংশ। তাহলে 4/3 অংশ ক্ষয় হতে কত বছর সময় লাগলো? 20 বছর। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রশ্নটা ছিল যে 4/3 অংশ ক্ষয় হতে কত সময় লাগবে। সুতরাং 4/3 অংশ ক্ষয় হতে 3 অংশ ক্ষয় হতে 20 বছর সময় লাগবে। তাহলে গাণিতিক সমস্যাটা তোমরা নিশ্চয়ই বুঝেছ। এবার বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজ করবে। আলফা বিটা
গামা রশ্মির মধ্যে পার্থক্য কি? মধ্যে পার্থক্য লেখো। 2 একটি মৌলের অর্ধায়ু 20 বছর। 60 বছর পর 60 বছর পর মৌলের কত অংশ ক্ষয় হবে? মৌলের কত অংশ ক্ষয় হবে এবং কত অংশ অবশিষ্ট থাকবে? তাহলে বাড়ির কাজটা তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।